অখিলপুর গ্রামে মোহর তার ঠাকুমা সোনালীর সাথে থাকতো। মোহরের এই পৃথিবীতে এক ঠাকুমা ছাড়া আর কেউ ছিল না। মোহরের একটা ফুলের দোকান ছিল, সেখানে ফুল বিক্রি করে মোহরদের সংসার চলতো। মোহর ছিল খুবই সৎ, পরোপকারী ও ভালো মনের মানুষ। আজ আমি ঠাকুমার জন্য পায়েস রান্না করেছি। ঠাকুমা পায়েস দেখলে অনেক খুশি হবে। ঠাকুমা আমায় একদিন বলেছিল তার নাকি সুজির পায়েস অনেক পছন্দ। সোনালী বিছানায় শুয়েছিল। ঠাকুমা, ও ঠাকুমা, এখনো ঘুমোচ্ছ তুমি? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। দেখো, আমি তোমার জন্য সুজির পায়েস নিয়ে এসেছি। তোমার তো সুজির পায়েস অনেক পছন্দ। সুজির পায়েস রেঁধেছিস দিদি ভাই? ও, কতদিন ধরে খাই না। দুদিন পর তো মারাই যাব, তার আগে একটু শান্তি করে খেয়েই নেই। এসব তুমি কি বলছো ঠাকুমা? একদম এসব আজে বাজে কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। আমি থাকতে তোমায় কোথাও যেতে দেব না। দেখো, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। আর কখনো যেন এমন কথা না শুনি। এখন ওঠো তো, পায়েসটা খেয়ে নাও। পায়েস খাওয়ার পর ঔষধ খেতে হবে। ঠিক আছে দিদি ভাই, দে, আমি খেয়ে নিচ্ছি। আমার জন্য তোর যত জ্বালা হয়েছে, কিছু তো করতেও পারি না, শুধু বিছানাতেই শুয়ে থাকি। ঠাকুমা, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। তোমায় বলেছি না এসব আজে বাজে কথা বলবে না। তুমি তো আমায় সেই ছোট থেকে কত কষ্ট করে বড় করে তুলেছো। ছোট থাকতে আমি যখন অসুস্থ হতাম, তখন তো তুমি আমার সেবা যত্ন করেছো। আর এখন এভাবে বলছো? বেশি কথা না বলে এখন উঠে চুপচাপ খেয়ে নাও দেখি। এরপর সোনালী পায়েস খায়। পায়েস খাওয়া শেষ হলে মোহর তাকে ঔষধ খেতে দেয়। আর সোনালী ঔষধ খায়। ঠাকুমা, তুমি তবে এবার বিশ্রাম নাও। আমি দোকানে যাচ্ছি, ফুল বিক্রি করতে হবে তো। নিশ্চয়ই সবাই আমার জন্য অপেক্ষা করছে। তুমি সাবধানে থেকো। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে। এরপর মোহর তার কাজে চলে যায়। এভাবেই কোনো রকম দুই ঠাকুমা নাতনির দিন কাটছিল। কিন্তু হঠাৎই সোনালীর অসুস্থতা বেড়ে যায়। তার শরীরে পুড়ে যাওয়ার মতো দাগ দেখা যায়, যাতে মোহর ভীষণ চিন্তায় পড়ে যায়। ঠাকুমা, এ তোমার কি হয়ে গেল? তোমার গায়ে কেন এমন দাগ দেখা দিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো ডাক্তারও এর কোনো সমাধান দিতে পারছে না। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। উফ, কতগুলো খুব জ্বলছে দিদি ভাই। আমি যে একদম সহ্য করতে পারছি না রে। তোমার কিচ্ছু হবে না ঠাকুমা, তোমাকে আমি এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবই। তোমার ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি যে আমার একমাত্র বাঁচার অবলম্বন। শুনেছি এই গ্রামের শেষে জঙ্গলে নাকি এক প্রসিদ্ধ ভৈরবী মা থাকেন। উনি নাকি সব অসাধ্য সাধ্য করতে পারেন। আমি কালই একবার ওনার কাছে যাব, আর তোমার সমস্যার কথা জানাবো। দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এরপর পরের দিনই মোহর সেই জঙ্গলে ভৈরবী মায়ের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। অধৈর্য হোস না, আমি দেখছি তোর ঠাকুমার কি এমন রোগ হয়েছে। এই বলে ভৈরবী মা ধ্যান করতে বসেন আর ধ্যান করে বলে, তোর ঠাকুমার যে এক ভয়ঙ্কর রোগ হয়েছে। তোর ঠাকুমার কুম্ভিক রোগ হয়েছে। এ থেকে বাঁচা যে খুবই মুশকিল। আর তোর ঠাকুমার সময়ও অনেক কম আছে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আপনি আমায় যে কোনো উপায় বলে দিন,
যত কঠিনই হোক সে উপায়, আমি সেটা করব। শোন তবে, তোর ঠাকুমাকে বাঁচাতে হলে নীল নদী পেরিয়ে নীল পাহাড়ে যেতে হবে। আর ওই পাহাড়ের চূড়ায় আছে নীল কমল ফল। তোকে ওই ফলটা আনতে হবে, তাও মাত্র 5 প্রহরের মধ্যে। কিন্তু নীল পাহাড়ে উঠতেই তো 2 দিন লেগে যাবে। বেশি দেরি করে গেলে যে ওই ফল অদৃশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি পৌঁছানোর কি কোনোই উপায় নেই ভৈরবী মা? কোনো তো একটা পথ বলে দিন, যাতে আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি। একটা উপায় আছে, কিন্তু সে খুবই কঠিন। আমি একটা মন্ত্র জানি, যেটা বললে পাহাড়ের নিচে 3 সিঁড়ি তৈরি হবে। ওই সিঁড়িগুলো হলো জাদুই সিঁড়ি। ওর মধ্যে যে কোনো একটি সিঁড়ি তোকে নিমিষেই পাহাড়ের উপরে পৌঁছে দেবে। আর তোকে নিজেকেই সেই সিঁড়িটা খুঁজে বের করতে হবে। ভুল সিঁড়ি নির্বাচন করলে তুই সেখান থেকে ফিরতে পারবি না, ওখানে অদৃশ্য হয়ে যাবি। মনে রাখবি, ওখানে তোকে সৎ ও নির্লোভ থাকতে হবে, তবেই নিজেই বুঝতে পারবি কোনটা সঠিক সিঁড়ি। ওই 3 সিঁড়ির মধ্যে 2টো সিঁড়ি মায়াবী সিঁড়ি, আর একটি হলো সঠিক সিঁড়ি। তোকে সেই সঠিক সিঁড়িটাই খুঁজে বের করতে হবে। আপনি চিন্তা করবেন না মা, আমি ঠিক পারবো। আমি আমার ঠাকুমাকে কিছুতেই হারাতে পারবো না। আপনি আমায় সেই মন্ত্রটা বলে দিন, আর ওই পথ বলে দিন, আমি সেখানে যাব। এরপর ভৈরবী মা মোহরকে মন্ত্র শিখিয়ে দেয়। আর মোহর ভৈরবী মায়ের কথা মতো নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর অনেক পথ পাড়ি দিয়ে নীল নদী পেরিয়ে নীল পাহাড়ে পৌঁছে যায়। উফ, বড্ড ক্লান্ত লাগছে। না, আমাকে ক্লান্ত হলে চলবে না, এই পাহাড়ে উঠতেই হবে। এত বড় পাহাড়, আমি ভৈরবী মায়ের বলা সময়ের মধ্যে উঠতে পারবো তো? দেখি, ভৈরবী মায়ের বলা মন্ত্রটা একবার বলে দেখি। এই বলে মোহর মন্ত্র পড়ে, আর সাথে সাথে সেখানে 3টি সিঁড়ি তৈরি হয়ে যায়। এ কি, এখানে তো 3 সিঁড়ি দেখছি, একটা সোনার, একটা রূপার, আর একটা সাধারণ সিঁড়ি। আমি এখন কোন সিঁড়িটাতে উঠবো? ভুল সিঁড়িতে উঠলে তো আমি আর বাড়িতে ফিরতে পারবো না, আর আমার ঠাকুমাকেও বাঁচাতে পারবো না। মোহর, তুমি আমার সিঁড়িতে ওঠো। এটা দিয়ে গেলে তুমি অনেক সোনা পাবে, যা দিয়ে তুমি ভালোভাবে তোমার দিন কাটাতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারবে। না না, তুমি আমার সিঁড়িতে ওঠো। এখান দিয়ে গেলে তুমি অনেক রূপা আর দামি দামি জিনিস পাবে, আর তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায়ও উঠতে পারবে। এসো, আমার এখানে এসো। 2 সিঁড়ির কথা শেষ হতে 3য় সিঁড়ি থেকে এক আহত পাখির আওয়াজ আসতে থাকে। আমায় সাহায্য করো তুমি, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করো। এই সাধারণ সিঁড়িতে উঠে এসো, তুমি আমায় বাঁচাও। পাখিকে দেখে মোহরের মনে অনেক মায়া হয়, আর সে সোনা ও রূপার সিঁড়ির কথা না শুনে সাধারণ সিঁড়ি দিয়েই উঠতে থাকে। আর পাখির কাছে গিয়ে তাকে হাতে তুলে নেয়, আর সাথে সাথে পাখিটা অদৃশ্য হয়ে যায়, আর বাকি সিঁড়ি দুটো উধাও হয়ে যায়। এ দেখে তো মোহর অবাক। তুমি একদম সঠিক সিঁড়িতেই উঠেছো। সত্যি তুমি অনেক সৎ ও পরোপকারী। আসলে এটা একটা জাদুই সিঁড়ি। 3টি সিঁড়ি আসলে একটাই সিঁড়ি, বাকি 2 সিঁড়ি আসলে মায়ার ফাঁদ ছিল। তুমি যদি লোভ করে ওই সিঁড়িগুলোতে উঠতে, তবে তুমি আর বেঁচে থাকতে না। এই নাও, আমি তোমাকে পুরস্কার হিসেবে এই সোনার মোহরগুলো দিলাম। হঠাৎ মোহরের সামনে অনেক সোনার মোহর চলে আসে, আর মোহর সেগুলো হাতে নিতেই পাহাড়ের উপরে পৌঁছে যায়, আর সেখান থেকে নীলকমল ফল নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর তার ঠাকুমাকে তা খাওয়াতেই সোনালি একদম সুস্থ হয়ে ওঠে, আর আবারও তারা দুজনে ভালোভাবে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে।
সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।